আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে একটি বিষয় নিয়ে ক্লাস নিতে চাই। সেই বিষয়টি হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব এবং তার পূর্ববর্তী শিল্প বিপ্লবগুলোর একটু ইতিহাস নিয়ে। শিল্প বিপ্লব, যার ইংরেজি নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। শিল্প বিপ্লব বলতে আসলে কি বোঝানো হয়? শিল্প বিপ্লব বলতে বোঝানো হয় উৎপাদন প্রক্রিয়ার আধুনিকীকরণ। অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত খাদ্য উৎপাদন করছি, বস্ত্র উৎপাদন করছি, নানা পণ্য সেবা উৎপাদন করছি, এই উৎপাদন প্রক্রিয়া কতটুকু আধুনিক হচ্ছে, অর্থাৎ কত স্বল্প সময়ে আমি কত বেশি সংখ্যক উৎপাদন করতে পারছি এবং সেটি কত বেশি সংখ্যক আমাদের ব্যক্তিগত জীবনের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে, তাকেই মূলত শিল্প বিপ্লব বলা হয়। আজ থেকে প্রায় 250-300 বছর আগে এই পৃথিবীটা কিন্তু একটি কৃষিভিত্তিক পৃথিবী ছিল এবং আজকের সভ্যতার যে একদম চরম উন্নতিতে অবস্থান করছে আমেরিকা, চীন, রাশিয়া, তারা প্রত্যেকেই কিন্তু একসময় কিন্তু একটি কৃষিভিত্তিক সমাজের মানুষ ছিল। তাহলে কিভাবে কৃষিভিত্তিক সমাজগুলো এই শিল্পভিত্তিক সমাজে রূপান্তরিত হতে শুরু করলো, এই ইতিহাস আমরা একটু জানার চেষ্টা করি। সালটি ছিল 1760 সাল, ইংরেজিতে বলা হয় 1760। এই 1760-তে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে জেমস ওয়াট, তিনি দেখলেন পানির যে বাষ্প, সে বাষ্পকে ব্যবহার করে একটা ইঞ্জিন তৈরি করা যাচ্ছে, যে ইঞ্জিনটাকে তিনি বলছেন স্টিম ইঞ্জিন, অথবা আমরা যাকে বাংলায় বলি বাষ্পীয় ইঞ্জিন। এই বাষ্পীয় ইঞ্জিনটি তিনি নৌকায় ব্যবহার করলেন। তখন দেখা গেল যে আমাদের লগি বৈঠা দিয়ে যে নৌকা একজন মাঝি প্রতিনিয়ত চালাচ্ছিলেন, তার নৌকাতে যখন ইঞ্জিন চলে আসলো তখন সে লগি বৈঠার প্রয়োজন হলো না। তিনি ইঞ্জিনটাকে নিয়ন্ত্রণ করে খুব অল্প সময়ের মধ্য দিয়ে নদী পারাপার হলেন, পুকুর পারাপার হলেন বা খাল বিল পারাপার করতে পারলেন। তাহলে কি যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন এলো। আবার যে ঘোড়ার গাড়িতে চলতো, যে গরুর গাড়িতে চলতো, সেই গাড়িগুলোতেও প্রচুর পরিমাণে ইঞ্জিনের ব্যবহার হতে শুরু করলো এবং খুব অল্প সময়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারতো। এভাবে সেই ইঞ্জিনটি আস্তে আস্তে কারখানায় ব্যবহৃত হতে শুরু করলো। কারখানার নানা পণ্য যেগুলো মানুষের হাতে তৈরি হতো, হ্যান্ডমেড, সেই পণ্যগুলো মেশিন মেড বা মেশিনের মাধ্যমে তৈরি হতে শুরু করলো। এভাবেই আস্তে আস্তে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শুরু হয় এবং এটি ইউরোপে ব্যাপকভাবে যাত্রা শুরু করে। ইউরোপের মানুষরা এই শিল্প বিপ্লবকে স্বাগত জানিয়েছিল বলেই আজকে তারা অর্থনীতিতে এত বেশি আমাদের চেয়ে এগিয়ে। এবং যে মানুষ কৃষিকাজ করত, যার পরিচয় ছিল কৃষক, সে আস্তে আস্তে দেখা গেল যে শিল্প কলকারখানাতে কাজ করতে শুরু করলো এবং তার নতুন পরিচয় হলো কৃষক থেকে শ্রমিক, অর্থাৎ ফার্মার থেকে তিনি এখন একজন ওয়ার্কারে পরিণত হলেন। পরবর্তীতে এভাবেই যখন শিল্প বিপ্লব চলছিল, তখনও কিন্তু এই পৃথিবীর মানুষ কাজ করত সকালে সূর্যোদয় থেকে বিকালে সূর্যাস্ত পর্যন্ত, কিন্তু রাতকে ব্যবহার করতে তারা শিখলো না, বা রাতকে যে ব্যবহার করা যায়, সেই রাতেও যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা যায়, সেই ধারণা নিয়ে মূলত 1870 সালের দিকে 3জন বিজ্ঞানী পৃথিবীতে আসেন। 3জন বিজ্ঞানী 3 দিক থেকে চিন্তা করতে শুরু করেন। একজন বিজ্ঞানীর নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে, একজন বিজ্ঞানীর নাম হচ্ছে নিকোলাস টেসলা, এবং আরেকজন হচ্ছেন আমাদের সবার পরিচিত টমাস আলভা এডিসন, যিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কারক। মূলত তারা চিন্তা করলেন যে আমরা তো দিনের বেলা সূর্যের আলোতে চলাফেরা করি, সূর্যের আলোর মধ্য দিয়ে আমাদের দৈনন্দিন কার্যক্রমগুলো আমরা পরিচালনা করি, কিন্তু রাতকে কি করে ব্যবহার করা যায়। তারা লক্ষ্য করলেন যে সূর্যের আলো থেকে আমরা যে আলোক রশ্মি পাই, সেখানে কিন্তু ফোটন কণার উপস্থিতি রয়েছে। সে ফোটনকে যদি আমি কনজিউম করতে পারি, ধারণ করে রাখতে পারি, বা এটাকে আর্টিফিশিয়ালি আমি গ্রো করতে পারি, তখন কিন্তু দেখা যাবে যে সেটাকে ব্যবহার করে আমি রাতেও আমি কোনো কাজ করতে পারবো, রাতেও আমি আলো সৃষ্টি করতে পারবো, অন্ধকারকে দূর করতে পারবো। সেই ধারণা থেকেই টমাস আলভা এডিসন তিনি কিন্তু বৈদ্যুতিক বাতি আবিষ্কারক বা বৈদ্যুতিক বাতির ধারণাটা নিয়ে আসলেন। এরপরই মানুষ চিন্তা করতে শুরু করলো যে সাগর মহাসাগর আমরা তো পাড়ি দিতে চাই, কিন্তু সেটা চলাচলের জন্য একমাত্র আমাদের যানবাহন কি, সেটা হতে পারে নৌকা, হতে পারে জাহাজ, কিন্তু আমি তো আকাশকেও জয় করতে চাই, আকাশেও চড়তে চাই, আকাশের মধ্য দিয়েও আমি যোগাযোগ করতে চাই। তখন কিন্তু আসলো আমাদের এই উড়োজাহাজ, অর্থাৎ রাইট ব্রাদার্স, আমরা যাদেরকে বলে থাকি রাইট ভ্রাতৃদ্বয়, তারা মূলত এই উড়োজাহাজ আবিষ্কার করে পৃথিবীর এক যোগাযোগ ব্যবস্থার এক আমূল পরিবর্তন নিয়ে আসলো। পাশাপাশি টেলিফোন আবিষ্কার, যেটির মধ্য দিয়ে আমরা তারের মাধ্যমে আমাদের যোগাযোগ, কথা বলা, সংবাদ প্রেরণ করা, সেই তথ্যগুলো জানি, টেলিগ্রাফের ব্যবহার জানি, এবং আরেকটা নতুন ধরনের যোগাযোগ মাধ্যম মানুষের কাছে পরিচিত হতে থাকে, সেটি হচ্ছে রেলপথ। অর্থাৎ মানুষজন জানতো যে সড়ক পথে যোগাযোগ করা যায়, মানুষ জানতো যে নৌপথে যোগাযোগ করা যায়। এই শিল্প বিপ্লবের যুগে মানুষ জানতে পারলো আকাশ পথেও যোগাযোগ করা যায়, মানুষ জানতে পারলো যে খুব ভালো করে
যে আমাদের রেলপথেও যাতায়াত করা যায়, নতুন একটা ধারণা মানুষের মাঝে যাত্রা শুরু করলো। অবশ্য রেলের ধারণাটা তারও কিছু আগে থেকে মানুষের শুরু হয়েছে, কিন্তু এই শিল্প বিপ্লবে রেল এবং আকাশপথের ধারণাটা মানুষের অনেক বেশি পরিমাণে মানুষের কাছে পরিচিত হতে থাকে। অর্থাৎ বিদ্যুৎ, যোগাযোগ কাঠামো এবং এরোপ্লেনের ব্যবহার, এইগুলো কিন্তু এই দ্বিতীয় শিল্প বিপ্লব যুগে এক অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এর পরবর্তীতে আমরা দেখব যে 1969 সালে আমেরিকার মিলিটারির মাঝে নিজেদের যোগাযোগ ব্যবস্থাকে আরো বেশি উন্নত করার লক্ষ্যে তারা একটা চিন্তা করলো যে এমন কোনো ধরনের টেকনোলজি তারা তৈরি করতে পারে কিনা যে টেকনোলজিগুলো আসলে অনেক বেশি তথ্য ধারণ করবে। তখন তারা মূলত ইন্টারনেটের ধারণা নিয়ে প্রথম কাজ করতে শুরু করে, এবং আমেরিকান আর্মিরা তারা এই পৃথিবীতে ইন্টারনেটের যে জয়যাত্রা সেটা সূচনা করে, এবং এই ইন্টারনেট এবং কম্পিউটার পুরোপুরিভাবে আমাদের এই তৃতীয় যে শিল্প বিপ্লব তার পুরো ব্যবস্থাটাকেই বদলে দেয়, এবং তৃতীয় শিল্প বিপ্লবটাকে সকল মানুষের কাছে কম বেশি পৌঁছে দিতে সক্ষম হয়। কারণ মানুষ সবচেয়ে বেশি পরিমাণে যে বিষয়টাকে কেন্দ্র করে বর্তমানে বেঁচে থাকে সেটা হচ্ছে তথ্য। অর্থাৎ যার কাছে যত বেশি তথ্য আছে, যার কাছে যত ধরনের জ্ঞান আছে, সে বর্তমানে পৃথিবীতে সর্বাধিক এগিয়ে থাকার ক্ষেত্রে তার অবস্থান রয়েছে। এবং এই ইন্টারনেটের মাধ্যমে দেখা গেল যে আমাদের পুরো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই বদলে গেল। আমাদের কৃষি বদলে গেল, আমাদের চিকিৎসা বদলে গেল, আমাদের স্বাস্থ্য খাত বদলে গেল, আমাদের শিক্ষা বদলে গেল, আমাদের সংস্কৃতি বদলে গেল। এবং এই পৃথিবীটা তার নিজের যে একটা বাউন্ডারি রয়েছে, নিজের যে একটা সীমা রয়েছে, সেই সীমাটাই সে ভুলে যেতে শুরু করলো। কারণ পৃথিবী হয়ে গেল একটা বিশ্ব গ্রামে, একটা গ্লোবাল ভিলেজে, এবং আমরা হয়ে গেলাম সেই বাংলাদেশের নাগরিক বা কোনো একটা রাষ্ট্রের সুনির্দিষ্ট নাগরিকের পরিচয়ের বাহিরে গিয়ে বৈশ্বিক নাগরিক। অর্থাৎ আমরাও কিন্তু এই গ্লোবালাইজেশনের একটা পার্ট হয়ে গেলাম, আমরা একটা বিশ্ব গ্রামের একটা অংশ হয়ে গেলাম। এভাবেই কিন্তু এই তৃতীয় শিল্প বিপ্লব মানুষের জীবনকে বদলে দিয়েছে। পরবর্তীতে আমাদের মূলত 1990 সাল থেকে মানুষ আস্তে আস্তে চিন্তা করতে থাকলো যে আসলে অনেক কাজ মানুষের পক্ষে করা সম্ভব না। মানুষের মতোই দেখতে বা মানুষের অনেক কঠিন কঠিন কাজগুলোকে সহজ করে দিবে, বা মানুষের চেয়েও আরো বেশি ভালো করে চিন্তা করতে পারবে, অনেক কম সময়ে অনেক বেশি হিসাব নিকাশ করতে পারবে, এমন কোনো প্রযুক্তি কি তৈরি করা যায় কিনা। তখনই কিন্তু মানুষের মাথায় আসলো কৃত্রিম বুদ্ধিমত্তার কথা, যেটা নিয়ে বর্তমান এই চতুর্থ শিল্প বিপ্লবের সূচনা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে আমরা কিন্তু সকল ধরনের প্রযুক্তির মাঝেই দেখতে পাচ্ছি। পাশাপাশি কোয়ান্টাম কম্পিউটিং রয়েছে, ন্যানো টেকনোলজি, 3D প্রিন্টিং, এবং আমাদের রোবোটিক্স, মেশিন লার্নিং, এরকম নানা ধরনের প্রযুক্তি বর্তমানে কিন্তু আমাদের সকল জায়গায় রয়েছে। এখন কিন্তু খুব অল্প সময়ে চ্যাটজিপিটি অনেক ধরনের তথ্য আমাদেরকে দিতে পারে, খুব সুন্দর করে গুছিয়ে। আমাদের বর্তমানে সকল দৈনন্দিন যত ধরনের ডিভাইস আমরা ব্যবহার করি, স্মার্টফোন থেকে শুরু করে, ঘড়ি থেকে শুরু করে, আমাদের বাসার যত ধরনের প্রযুক্তি, অর্থাৎ টিভি থেকে শুরু করে, সব কিছুই কিন্তু বর্তমানে প্রযুক্তি পুরোটাই কিন্তু এআই নিয়ন্ত্রণ করছে। এবং বলা হয়ে থাকে যে অল্প কিছু বছর পরে একই রাস্তায় মানুষও হাঁটবে, রোবটও হাঁটবে। এখন এটা কি আমাদের জন্য এক ধরনের আশীর্বাদ হতে যাচ্ছে, নাকি একটা অকল্যাণ আসতে যাচ্ছে? আমি বলতে চাই এটা একটা আশীর্বাদ। কারণ পৃথিবীতে যখনই কোনো পরিবর্তন আসে, মানুষজন প্রথমে সেটাকে একটু ভয় পায়, কারণ মানুষ কল্পনাই করতে পারতো না যে সে রাতের বেলাও কাজ করতে পারে। কিন্তু বর্তমান পৃথিবীটা চলছেই তো রাতের বেলায়। কিন্তু আজ মানুষ হয়তো ভাবছে যে অনেক চাকরি, অনেক পেশা হয়তো প্রযুক্তি আমাদের দখল করে নেবে। অবশ্যই সেটা অনেক পেশা পরিবর্তন হবে, অনেক চাকরি থাকবে না, কিন্তু মানুষ অনেক স্মার্ট একটা প্রাণী। আল্লাহ তাদের মানুষের ব্রেন অনেক সুন্দর করে তৈরি করেছেন, ফলত সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনের সাথে মানুষ মানিয়ে নিতে সক্ষম হবে। বর্তমানে যে চতুর্থ শিল্প বিপ্লব অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার যে যুগ, সেটাকে মানুষ যথাযথভাবে ব্যবহার করে মানুষ আগামী দিনে তার আরো বেশি উৎকর্ষ সাধন করবে। এই হচ্ছে আমাদের ছোট্ট করে 4টি শিল্প বিপ্লবের গল্প, এবং আশা করি তোমরা খুব সহজ করে শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লবের ইতিহাস, শিল্প বিপ্লব কিভাবে মানুষের জীবন পরিবর্তন করেছে সে সম্পর্কে জানতে পেরেছো। ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের টিকটক, সেগুলোকে লাইক দিবে, ফলো দিবে, কমেন্ট করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।